ইতিহাসের পাতায় লক্ষ্য করলে আমরা দেখতে পাই ৭৫-এ বঙ্গবন্ধু মরেছিলেন তার অতি বিশ্বাসের ফসল মোস্তাকের রান্না করে আনা হাঁসের মাংসের প্রেমে মজে। হাঁসের মাংসের প্রেমে মজেছিলেন যে রাতে, সেই রাত শেষে ভোরেই বঙ্গবন্ধুর ওপরে সেই কালো মেঘ নেমে এসেছিল। বজ্রপাতে এই বাংলাদেশের একটা ইতিহাস থেমে গিয়েছিল। ঐতিহাসিকভাবে বঙ্গবন্ধুর কন্যা, যিনি বঙ্গবন্ধুর মতো এত বেশি বাংলাদেশের জন্য ক্রেডিট হয়তো প্রাপ্য তার কোনো ভূমিকা পালন করেনি। হ্যাঁ, উন্নয়নে অনেক ভূমিকা পালন করেছেন, বাংলাদেশের চেহারাটা পাল্টে দেওয়ার ক্ষেত্রে তার সরকার একটা বড় ভূমিকা পালন করেছে, কিন্তু তিনি বহু বিতর্কের জন্মও দিয়েছেন। কিন্তু একটা জায়গায় বোধহয় বঙ্গবন্ধুর সঙ্গে তার মিল খোঁজার চেষ্টা করেন অনেকেই। আওয়ামী লীগের পক্ষের কিংবা আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীরাও হয়তো সেটা বিশ্বাস করতে শুরু করেছেন যে বঙ্গবন্ধু যেমন ভুল মানুষ মোস্তাককে বিশ্বাস করে নিজের বিপদ নিজে ডেকে এনেছিলেন, ঠিক তেমনি শেখ হাসিনাও ভুল মানুষদের পাশে বসিয়ে তার চতুর্পাশে একটা বৃত্ত তৈরি করে নিজেই নিজের জালে ফেঁসে গেছেন। এরকম ভয়ঙ্কর সব বক্তব্য, ভয়ঙ্কর সব লেখালেখি উঠে আসছে বিভিন্ন বিশ্লেষক, সাংবাদিক, অনেকের মুখ থেকে, অনেকের লেখনী থেকে। তাই প্রশ্ন উঠেছে, শেখ হাসিনার ২৪-এর ৫ আগস্টের যে পতন, সেই পতনের পেছনে আমেরিকার ডিপ স্টেটের ষড়যন্ত্র, বাংলাদেশে কোটা আন্দোলন, ওই ভারতীয় গণমাধ্যমের মতে সেনাবাহিনীর বেঁকে বসা, নাকি সত্যি সত্যি শেখ হাসিনার বিশ্বাস করা মোস্তাকদের ষড়যন্ত্রের কারণেই তার পতন হয়েছিল? এই আলোচনাগুলো এখনও চতুর্দিকে উঠছে। সম্প্রতি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষের একজন সাংবাদিক সৈয়দ বোরহান কবির, শেখ হাসিনার সময়ে আওয়ামী লীগের সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক যার ছিল, বাংলাদেশ টেলিভিশনে রেগুলার অনেক প্রোগ্রাম করতেন, সেই বোরহান কবির তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। তার পোস্টটা নিয়ে বিভিন্ন অনলাইন পোর্টাল খবরও করছে, নিউজ তৈরি করছে, এবং সেখানে দাবি করা হচ্ছে যে শেখ হাসিনার খুবই পাশে বসে তার প্রেস উইং, যাকে সে সর্বশেষ নির্বাচনের পরে প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, কিংবা শেখ হাসিনার যিনি স্পিচ লিখে দেন, অর্থাৎ শেখ হাসিনা যে বক্তব্যগুলো দেন সেই বক্তব্যের যিনি লেখক, শেখ হাসিনার সরকারের বেতনভুক্ত লেখক, তারা দুজন নাকি শেখ হাসিনার সরকারের খুবই সেন্সিটিভ তথ্যগুলো বাইরে পাচার করে দিতেন। এরকম খবর যেমন হচ্ছে, তেমনি সম্প্রতি একজন বিশ্লেষক এই দাবিও করেছেন যে শেখ হাসিনার দলের আওয়ামী লীগের ওই সময়ে ২৪-এর ১ আগস্ট আওয়ামী লীগের যে একটা বড় গণ জমায়েত করার টার্গেট ছিল ১ আগস্ট মাস উপলক্ষে, সেটা ক্যান্সেলের মাধ্যমে শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করা হয়েছে। চলুন এই দুটো বিষয় একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি যে শেখ হাসিনার পক্ষের লোকজনই এখন শেখ হাসিনার পতনের পেছনে তার কাছের লোকজনকে কিভাবে দায়ী করছেন, সেটা কতটুকু সত্য। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, প্রফেসর ইউনূস সরকারের মেটিকুলাস যিনি চিফ ছিলেন, প্রেস সেক্রেটারি শফিকুল আলম, তিনি ওই সময় একটি বিদেশি গণমাধ্যমে কাজ করতেন। সেই গণমাধ্যমে প্রথম এই শফিকুল আলম সংবাদ ফাঁস করেন যে শেখ হাসিনা দেশ ছেড়েছেন, শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে গেছেন। এই তথ্যটা গেছেন কিংবা যাচ্ছেন, পদত্যাগ করেছেন, এই তথ্যটা প্রথম শফিকুল আলম বিদেশি একটি গণমাধ্যমে প্রথম প্রকাশ করেন, এবং সেটাকে উদ্ধৃত করেই বাংলাদেশের গণমাধ্যমগুলো সেটা প্রকাশ করে। অভিযোগ উঠেছে এবং চতুর্দিকে আলোচনা শুনছি যে সেই খবরটা গণভবন থেকে শফিকুল আলমকে পাস করে দেন কিংবা ফাঁস করেন প্রথম শেখ হাসিনার সেই সময়ে সদ্য নিয়োগ পাওয়া প্রেস সচিব, বাংলাদেশের বেশ আলোচিত সম্পাদক নাইমুল ইসলাম খান।
নাইমুল ইসলাম খানের সঙ্গে শফিকুল আলম সহ প্রফেসর ইউনুস গঙের অনেকের সঙ্গে, আলী রিয়াদ সহ অনেকের সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক এবং বহু তথ্য ওই সময় আন্দোলনের সময়কার বহু তথ্য আন্দোলনকারী কিংবা আন্দোলনের পেছনে থাকা মাস্টার মাইন্ডদের কাছে পৌঁছে দিয়েছেন নাইমুল ইসলাম খান, এরকম ভয়ঙ্কর অভিযোগ করেছেন সৈয়দ বোরহান কবির। বোরহান কবির যে কথাগুলো বলেছেন তার মধ্যে উল্লেখযোগ্য পয়েন্টগুলো হচ্ছে, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম অত্যন্ত স্পর্শকাতর তথ্য পাচার করতেন। শেখ রেহানার সিদ্ধান্তে নিয়োগ পাওয়া প্রেস সচিব নাইমুল ইসলাম খান কার্যালয়ের সব তথ্য জামাতের কাছে পাচার করে দিতেন। জুলাই আন্দোলনে আসিফ নজরুল, জিল্লুর রহমান ও আলী রিয়াজের সঙ্গে নাইমুল ইসলাম খানের তথ্য আদান প্রদানের ঘটনা ঘটত নিয়মিত। এরকম অভিযোগ, এই বড় তিনটা অভিযোগ মূলত বোরহান কবির করেছেন। তিনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে অত্যন্ত স্পর্শকাতর সব তথ্য নিয়মিত পাচার করতেন তারই প্রেস উইংয়ের শীর্ষ কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম এবং তৎকালীন প্রেস সচিব নাইমুল ইসলাম খান এই তথ্য পাচারের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। বিশেষ করে জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনের সময় ষড়যন্ত্রকারীদের সঙ্গে মূল যোগসূত্র, মানে তার ভাষায় ষড়যন্ত্রকারী অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকারী তাদেরকে আখ্যা দিচ্ছেন বোরহান কবির। যোগসূত্র হিসেবে কাজ করেছেন নাকি এই নাইমুল ইসলাম খান। বোরহান কবিরের এই চাঞ্চল্যকর দাবি আওয়ামী লীগ ক্ষমতায় হারানোর পেছনে কারণ বিশ্লেষণ করতে গিয়েই তিনি এই দাবি করেছেন। তার পোস্টে তিনি বলেছেন যে শেখ হাসিনার প্রেস উইং ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সবচেয়ে বড় গুপ্ত বাহিনী, এটাকে গুপ্ত বাহিনী বলছেন তিনি। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম এই সুযোগ কাজে লাগিয়ে অত্যন্ত স্পর্শকাতর সব গোপন তথ্য ফাঁস করে দিতেন। প্রেস সচিব সাবেক নাইমুল ইসলাম খানের নিয়োগ ও ভূমিকা নিয়ে করা সমালোচনাও বোরহান কবির করেছেন। বোরহান কবির বলেছেন যে শেখ রেহানার সিদ্ধান্তে নাইমুল ইসলাম খানকে প্রেস সচিব নিয়োগ দেওয়া হয়েছিল, এটা তার মতে ভুল ছিল। শেখ রেহানার সিদ্ধান্তে অনেক কিছুই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সরকারে হয়েছে, যার মধ্যে সবথেকে সর্বনাশা সিদ্ধান্তটা হয়েছে বলে আওয়ামী লীগের লোকজনই মনে করেন, সেটা হচ্ছে যে সেক্রেটারি হিসেবে ওবায়দুল কাদেরকে মনোনয়ন দেয়া। সৈয়দ আশরাফকে সরিয়ে ওবায়দুল কাদেরকে সেক্রেটারি করা, এটা শেখ রেহানার এজেন্ডা ছিল এবং সেই সিদ্ধান্ত নিয়েই আওয়ামী লীগের 12টা বাজানো হয়েছে। এরকম কথাবার্তা, এরকম আলোচনা কিন্তু আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীরাই করেন, আওয়ামী লীগের অভ্যন্তরীণ লোকজনও করেন। তিনি বোরহান কবির বলছেন যে এই নিয়োগ দেওয়া হয়েছিল শেখ রেহানার ইচ্ছাতে। নিয়োগ পাওয়ার পর থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সব তথ্য এই নাইমুল ইসলাম খান তিনি নাকি জামাতের কাছে ফাঁস করে দিতেন, জামাতের কাছে পৌঁছে দিতেন। এখন এই নাইমুল ইসলাম খান তিনি নিজে বহুবার স্বীকার করেছেন যে তার বাবা একজন রাজাকার ছিলেন, যুদ্ধাপরাধী ছিলেন এবং তিনি এটাও বলেছিলেন যে নীতিগতভাবে, আদর্শগতভাবে তিনি তার বাবার আদর্শ প্রত্যাখ্যান করেন, লালন করেন না, কিন্তু তিনি স্বীকার করেন তার বাবা একজন রাজাকার ছিলেন। রাজাকারের সন্তান, মুক্তিযুদ্ধপন্থী তিনি নিজেকে দাবি করেন এবং সেই দাবির পরিপ্রেক্ষিতেই শেখ হাসিনার সরকারে তিনি জায়গা পেয়েছিলেন। সেই জায়গা পাওয়াটা ঘাপটি মেরে বসে থাকা কিনা, সেই আলোচনা হয়তো ভবিষ্যতে আরও বেশি হবে। বোরহান কবির বলছেন ষড়যন্ত্রকারীদের সঙ্গে সরকারের ভেতরের যোগসূত্র হিসেবে কাজ করেছেন এই নাইমুল ইসলাম খান, অর্থাৎ জুলাইয়ের আন্দোলনকারীদের তিনি ষড়যন্ত্রকারী হিসেবে আখ্যা দিচ্ছেন। ওই সময় সাংবাদিক জিল্লুর রহমানের কথা বলছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, মানে সাবেক উপদেষ্টা আসিফ নজরুল, আলী রিয়াজের সঙ্গে নাইমুল ইসলাম খানের নিয়মিত তথ্য আদান প্রদান হতো, এরকমটাও বোরহান কবির তার সাম্প্রতিক দেয়া পোস্টে উল্লেখ করেছেন। সরকারের ভেতরের এসব তথ্য পাচারের কারণেই আওয়ামী লীগ দ্রুত বিপদের দিকে এগিয়ে যায় বলে বোরহান কবিরের দাবি। অর্থাৎ বোরহান কবির দাবি যেটা করেছেন যে সরকারের ভেতরের সমস্ত সিদ্ধান্ত, সমস্ত গোপন তথ্য এগুলো ফাঁস করে দেওয়ার কারণেই সরকারের পতনটা অতি দ্রুত হয়েছে। আবার আরেকজন বিশ্লেষক এরকম দাবি করেছেন যে 1 আগস্ট
এই আন্দোলনের মুখে 1 আগস্ট আওয়ামী লীগের একটা পরিকল্পনা ছিল যে সারা দেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের ঢাকায় জড়ো করবে, আগস্ট মাসের শুরুর দিনটা একটা বড় গণজমায়েত করবে এবং সেই গণজমায়েত হওয়ার ফলে যারা আন্দোলনকারী রয়েছে সেই আন্দোলনকারীরা এই বড় গণজমায়েত দেখে তারা পিছনে সরতে বাধ্য হবে এবং তাদের আন্দোলনে ভাটা পড়বে, এরকম পরিকল্পনা ছিল। কিন্তু একজন বিশ্লেষকের দাবি যে এই যে গণজমায়েত করতে চাওয়া আওয়ামী লীগের, এটা সালমান এফ রহমান এবং শেখ রেহানা, সালমান এফ রহমান মূলত শেখ রেহানাকে বিদেশ থেকে এনে বিদেশে বসিয়ে শেখ হাসিনাকে রাজি করিয়ে যে এখন গণসমাবেশ গণজমায়েত এগুলো করা ঠিক হবে না, এটা হিতে বিপরীত হবে, অনেক বড় ধরনের গ্যাঞ্জাম হবে, এটা করা যাবে না, এই বলে 1 তারিখ থেকে 3 তারিখে নিয়ে যায় এই গণজমায়েতের ব্যাপারটা। তারপরে 3 তারিখ থেকে সেটা পুরোটা ক্যান্সেল করানো হয়। আমরা বিভিন্ন সময় শুনেছি, বিভিন্ন বিশ্লেষক বলার চেষ্টা করেছেন, আওয়ামীপন্থী যারা তারা বলার চেষ্টা করেছেন যে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যেখানে আগে বাণিজ্য মেলা হতো সেটাকে কেন্দ্র করে পুরো আগারগাঁ অঞ্চলে এবং সেই গণভবনের এরিয়া, এই পুরো অঞ্চল জুড়ে আওয়ামী লীগের লোকজনের জমায়েত করার পরিকল্পনা ছিল অন্তত 5 লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী যদি জমায়েত হতো তাহলে আওয়ামীপন্থীদের ধারণা যে যারা আন্দোলন করছিল শেখ হাসিনা বিরোধী তারা পিছু হটতে বাধ্য হতো এবং 5 তারিখে তারা যে গণভবন আক্রমণ কিংবা গণভবন অভিমুখে যাত্রা করেছিল সেই যাত্রাটা করারও তারা সাহস পেত না। কিন্তু শেখ হাসিনাকে বোঝানো হয়েছিল যে এরকম গণজমায়েত হলে মুখোমুখি সংঘর্ষ হবে, বহু প্রাণহানির ঘটনা ঘটবে এবং আন্তর্জাতিক পর্যায়ে এই মেসেজ যাবে যে সরকার তার বাহিনী লেলিয়ে দিয়ে, তার নেতাকর্মী লেলিয়ে দিয়ে আন্দোলনকারীদের মারছে, তাতে হিতে বিপরীত হবে। এরকমভাবে শেখ হাসিনাকে বুঝিয়ে গণজমায়েতের সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছিল এবং গণজমায়েতের এই সিদ্ধান্ত বাতিল করার ফলেই আন্দোলনকারীরা তাদের বিজয় নিশ্চিত করতে পেরেছে। সেই বিশ্লেষকের মত এরকম যে গণজমায়েত যদি হতে পারত তাহলে, গণজমায়েত হচ্ছে এই খবরেই আন্দোলনকারীরা অনেকটা ভড়কে গিয়েছিল যে এরকম যদি একটা গণজমায়েত হয় 5 লাখ 10 লাখ লোকের লোক হাজির করতে পারে আওয়ামী লীগ, তাহলে আন্দোলনকারীদের জন্য সেটা একটা বড় থ্রেট হয়ে দাঁড়াতে পারে। তারা সেই মুহূর্তে বিকল্প কি করবে, কোন পথে এগোবে, আন্দোলন কোন দিকে যাবে, এরকম ভাবনাও তাদের মধ্যে শুরু হয়েছিল। কিন্তু যখন গণজমায়েত আওয়ামী লীগের হলো না তখন তারা নিশ্চিত হলো যে আওয়ামী লীগ দল হিসেবেও ভয় পেয়েছে, সুতরাং এই সরকারকে ফেলে দেয়া এখন আর কোনো ব্যাপার নয়। এই কারণেই গণভবন অভিমুখে যে যাত্রা লং মার্চ সেটা 6 তারিখের পরিবর্তে আরও একদিন এগিয়ে এনে 5 তারিখ করা হয়েছিল। যদিও অনেকে বলেন যে সেই 6 তারিখটা 5 তারিখে করার মূল কারণ ছিল 6 তারিখে প্রফেসর ইউনূসের আদালতে হাজিরা দেওয়ার তারিখ ছিল, ওই তার কর ফাঁকি মামলায় আদালতে হাজিরা দেওয়ার ব্যাপার ছিল এবং সেখানেই একটা বড় সিদ্ধান্ত হতে পারত তার বিরুদ্ধে আদালতে, সেটা যেন 6 তারিখে না হাজিরা দিতে হয় সেই কারণেই গণভবন অভিমুখে যাত্রাটা 5 তারিখ করা হয়েছিল, যেন সেই দিনই সরকারের পতন ঘটে। এবং এর পেছনে ওইভাবেই এর পেছনে প্রফেসর ইউনূসের একটা বড় পরিকল্পনা কাজ করেছে, সেই কথাও অনেকে বলার চেষ্টা করেন। এখন পর্যন্ত এগুলো শুধুমাত্র মানুষজনের আলোচনাগুলো আমরা বিভিন্ন দিক থেকে শুনছি, বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে আলোচনা করছেন। তবে একটা কথা ঠিক যে শেখ হাসিনা বোধহয় তার আওয়ামী লীগের রাজনীতির জন্য ভুল মানুষদের বাছাই করেছিলেন, ভুল মানুষদের সিলেক্ট করেছিলেন এবং সেই সিলেকশনের কারণে দল হিসেবে আওয়ামী লীগ অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিল। ওই সেক্রেটারি নির্বাচন থেকে শুরু করে আওয়ামী লীগের এমপি নির্বাচন ব্যবসায়ী দুর্নীতিবাজ কিংবা রিফিউজি এদেরকে আমদানি করে যাদের পূর্বপুরুষরা বাংলাদেশের নাগরিকই না ভিন্ন দেশের নাগরিক, তাদেরকে এমপি বানিয়ে তাদেরকে মন্ত্রী বানিয়ে শেখ হাসিনা যে সর্বনাশটা আওয়ামী লীগের করেছেন কিংবা শেখ হাসিনার সরকার যে সর্বনাশটা আওয়ামী লীগের করেছে, আওয়ামী লীগ দল হিসেবে অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে এবং সেই দুর্বল দল আদতে একটা গণতান্ত্রিক আন্দোলনের পথে বাধা
হয়ে দাঁড়াতে পারেনি, রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। শেখ হাসিনা প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে, আমলা দিয়ে দেশ চালানোর পাশাপাশি আন্দোলন দমানোর চেষ্টা করতে গিয়েই মূলত হিতে বিপরীত হয়েছে এবং সরকারের পতনটা নিশ্চিত হয়েছে। বহুজনের বহু বিশ্লেষণের মধ্যে আপনি কোনটা গ্রহণ করবেন দর্শক, সেটা আপনার ভাবনা, আপনার পছন্দ। এ ব্যাপারে আপনার মতামত, আপনার পছন্দ জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।